স্নাতক শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন পরে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এ কয়দিন ভালো ছিলে, সুস্থ ছিলে, এই প্রত্যাশা রাখছি। এর আগে আমি তোমাদেরকে আত্মবিলাপ কবিতাটি পড়িয়েছিলাম। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতাটি সম্পর্কে ধারণা দেব তোমাদের। সবার আগে আমরা কবি সম্পর্কে কিছু জানব, তারপর ঐকতান কবিতার মূল বক্তব্যটা তোমাদের সামনে তুলে ধরব। পর্যায়ক্রমে আমি আবার কবিতার লাইনগুলোর অর্থ বুঝিয়ে দিয়ে পরবর্তী আরও কিছু আলোচনা থাকলে সে আলোচনাগুলো করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এক মহাপুরুষ, কবি, দার্শনিক, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, অভিনেতা, সুরকার, গীতিকার, কী গুণ নেই তার। আসলে রবীন্দ্রনাথ একজন স্বয়ংসম্পূর্ণ পরিপূর্ণ মানুষ। তিনি বিশ্বকবি, বিশ্ববরেণ্য কবি, বিশ্বনন্দিত কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1861 খ্রিস্টাব্দের 7 মে, যেটা বাংলা 1268 সালের 25 বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার পিতামহ ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথের প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশিদূর এগোয়নি, কিন্তু বাড়িতে তার জন্য শিক্ষক রেখে দেওয়া হয়েছিল এবং সেই শিক্ষাগুরুর হাত ধরেই, সেই শিক্ষকদের পরিচর্যায় তিনি সুশিক্ষায় শিক্ষিত হতে পেরেছিলেন। তারপরে বিভিন্ন বই পুস্তক পড়েছেন, বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, জেনেছেন। এর মধ্য দিয়ে তিনি নিজেকে সমৃদ্ধ করেছেন। রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য কিছু সৃষ্টিকর্ম সম্পর্কে সৃষ্টিকর্মগুলোর সাথে আমরা পরিচিত হই। বিশ্বভারতী 29 খণ্ডে রচিত বা 29 খণ্ডে রবীন্দ্র রচনাবলী প্রকাশ করেছে। রবীন্দ্রনাথের কাব্যগুলির মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, পূরবী, পুনশ্চ, সেজুতি, জন্মদিনে অন্যতম। তার উপন্যাসগুলোর মধ্যে রয়েছে চোখের বালি, নৌকাডুবি, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, শেষের কবিতা প্রভৃতি। তার নাটকের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য নাটক বিসর্জন, রাজা, ডাকঘর,
রক্তকরবী প্রভৃতি, যেগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া অসংখ্য ছোট গল্প তিনি রচনা করেছেন। বিশেষ করে কুষ্টিয়ার শিলাইদহে থাকাকালীন রবীন্দ্রনাথ যে ছোট গল্পগুলো লিখেছিলেন সেগুলোই ছিল আসলে রবীন্দ্রনাথ ছোট গল্পের স্বর্ণালী যুগ বা স্বর্ণযুগ। রবীন্দ্রনাথের উৎকৃষ্ট ছোট গল্পগুলো তিনি কুষ্টিয়াতে বসেই লিখেছিলেন, শিলাইদহে বসেই লিখেছিলেন। তার বিভিন্ন প্রবন্ধ রয়েছে, বিচিত্র প্রবন্ধ, স্বদেশ, সমাজ, শিক্ষা, ধর্ম, সংকলন, সাহিত্যের পথে, কালান্তর প্রভৃতি উল্লেখযোগ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা রবীন্দ্রনাথের ঐকতান কবিতাটির সম্পর্কে কিছু কথা বলবো। তো এই কবিতাটি মূলত রবীন্দ্রনাথের জন্মদিনে কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। জন্মদিনে কাব্যগ্রন্থের 10 সংখ্যক কবিতা এটি। কবির মৃত্যুর মাত্র 4 মাস আগে 1348 বঙ্গাব্দের 1 বৈশাখ জন্মদিনে কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। 1347 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যা প্রবাসীতে কবিতাটি ঐকতান নামে প্রথম প্রকাশিত হয়। ঐকতান অশীতিপর স্থিতপ্রজ্ঞ কবির আত্মসমালোচনা। মূলত 80 বছর বয়সে এসে, পরিণত বয়সে, শেষ জীবনে এসে রবীন্দ্রনাথ নিজের সাহিত্যকর্মগুলোকে বিচার বিশ্লেষণ এবং বিবেচনা করার চেষ্টা করেছেন। নিজের সমালোচনা নিজে করেছেন। কোথায় তার ত্রুটি আছে, কোথায় তার অপূর্ণতা আছে, সে বিষয়গুলোকে তিনি এখানে তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ মূলত জমিদার ছিলেন। জমিদার পরিবারে তার বেড়ে ওঠা, জমিদার পরিবারে তার জন্ম, আর এই জন্য মূলত সমাজের উচ্চ শ্রেণীতেই তার ওঠা বসা ছিল। সাধারণ নিম্ন শ্রেণীর খেটে খাওয়া যে মানুষগুলো আছে সমাজে, জেলে, তাঁতি, কৃষক, শ্রমজীবী, খেটে খাওয়া সাধারণ মানুষ, তাদের জীবনের সাথে তিনি ওতপ্রোতভাবে মিশতে পারেননি। এই বিশ্ব বিশাল জ্ঞান সমুদ্র, জ্ঞানের ভাণ্ডার। এই বিশাল বিশ্বের সম্পূর্ণ জ্ঞান রবীন্দ্রনাথ আহরণ করতে পারেননি। এই বিশাল বিশ্বের জ্ঞান ভাণ্ডারের এক কোণেই তিনি পড়েছিলেন, এই কথা তিনি অকপটে স্বীকার করেছেন। তিনি বলেছেন, বিশাল বিশ্বের আয়োজন, মন মোর পড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। আর সেই ক্ষোভে তিনি কি করেছেন? সেই ক্ষোভটা কিসের? ক্ষোভটা হলো তিনি এত কম জানেন কেন। রবীন্দ্রনাথের মতো মানুষ যদি মনে করেন যে তিনি কম জানেন, তো সে তুলনায় আমরা তো কিছুই না, আমরা তো তুচ্ছাতি তুচ্ছ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। রবীন্দ্রনাথ এত জানেন,
তারপরেও তিনি মনে করেন যে তিনি খুব কমই জানেন, আর এটা তার মনে ক্ষোভ যে কেন তিনি এত কম জানেন। এই পৃথিবীতে, বিশাল এই পৃথিবীতে বিভিন্ন দেশ আছে, নগর আছে, রাজধানী আছে, বিভিন্ন বনবনানী আছে, বৃক্ষরাজি আছে, পাহাড় পর্বত আছে, তার কতটুকুই বা তিনি জেনেছেন? সেই ক্ষোভে তার জ্ঞানের অপূর্ণতাকে পূর্ণতা দানের জন্যে তিনি ভ্রমণ বৃত্তান্ত এবং বিভিন্ন উন্নত মানের সাহিত্য তিনি পাঠ করেন। পড়ে তিনি নিজের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। রবীন্দ্রনাথ মূলত বলতে চেয়েছেন যে তিনি সারা বিশ্বের কবি। সেই হিসেবে বিশ্বের যেখানে যে সুর বেজে উঠবে, যেখানে যে সুর উঠবে, তারই সারা কবির বাঁশির সুরে বেজে উঠবে, সারা জাগবে। অর্থাৎ এই মহাবিশ্বে, এই পৃথিবীতে, মহাবিশ্ব ঠিক বলবো না, এই পৃথিবীতে সাহিত্য রচনার, কাব্য সাধনার নানা উপাদান উপকরণ রয়েছে। এই পৃথিবীতে কাব্য সাধনার উপযোগী যেখানে যে সুর উঠবে, বাজবে, তারই সুর তার বাঁশিতে বেজে উঠবে। এই ঐকতান হচ্ছে সম্মিলিত সঙ্গীত বা সমস্বর, যেখানে সম্মিলিতভাবে একটি সুর বা সঙ্গীত যা দ্বারা বোঝানো হয়, এবং যেখানে সবার স্থান থাকবে, ছোট বড়, ধনী দরিদ্র কোনো ভেদাভেদ থাকবে না। সবার কথাই, সর্বশ্রেণীর মানুষের, সর্বশ্রেণীর কবি এখানে উঠে আসবেন। এই প্রকৃতির ঐকতান সঙ্গীত সভায় নানা কবি তাদের নিজস্ব অভিজ্ঞতা, তাদের সুর ঢেলে যাচ্ছেন। তাদের সাথে কবি সঙ্গ লাভ করেন এবং আনন্দিত হন। কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র তিনি প্রবেশের দ্বার খুঁজে পান না, সর্বত্র তিনি যেতে পারেন না, কারণ তার জীবনযাত্রাটা তার বাধা হয়ে আছে। জীবনযাত্রাটা তাকে বাধা দিচ্ছে। তিনি যেহেতু জমিদার ছিলেন, ইচ্ছে করলেই তিনি একজন প্রজার বাড়িতে বা একজন সাধারণ কৃষকের ঘরে বা একজন সাধারণ কৃষকের জীবনযাপন প্রণালী সম্পর্কে জানতে পারেন না, বা সেখানে গিয়ে তাদের মতো করে তাদেরকে বুঝতে পারেন না, কারণ একটা ফাঁক থেকে যাবে। একটা সাধারণ উদাহরণ দেই, আমাদের প্রত্যেকেরই বাসায় যখন কোনো মেহমান আসে, তখন ওই মেহমানের জন্য আমাদের বাড়তি কিছু আয়োজন থাকে। খানাপিনা বলি, বাসার সাজসজ্জা বলি, সব কিছুর মধ্যেই একটা আলাদা ব্যাপার থাকে। প্রতিদিন আমরা একটু অগোছালো থাকলেও একজন মেহমান আসলে বাসাটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি, পরিপাটি রাখার চেষ্টা করি। প্রতিদিন আমরা ডাল ভাত, শাক ভাত খেলেও বাসায় একজন মেহমান আসলে তার জন্য মাছ, মাংস ইত্যাদির ব্যবস্থা করার চেষ্টা করি। তাহলে মেহমান কিন্তু আমাদের দৈনন্দিন স্বাভাবিক জীবনযাপন প্রণালী সম্পর্কে জেনে যাচ্ছেন না, তিনি দেখতে পাচ্ছেন পরিপাটি একটা কৃত্রিম অবস্থা। রবীন্দ্রনাথও জমিদার হওয়ার কারণে তিনি মূলত সর্বসাধারণের জেলে
তাঁতি, কৃষক এই শ্রেণীর সাধারণ মানুষের সাথে মিশতে পারেননি। তিনি মাঝে মাঝে ওইসব বাড়ির প্রাঙ্গণের ধারে গিয়েছেন, কিন্তু ভিতরে প্রবেশ করবেন সে সাধ্য একেবারেই ছিল না। সম্মানের চিরনির্বাসনে তাকে সম্মানের সুউচ্চ আসনে চিরনির্বাসনে বসিয়ে রাখা হয়েছে। সেখান থেকেই তিনি সংকীর্ণ জানালা দিয়ে, ক্ষুদ্র বাতায়ন দিয়ে তিনি তাদের জীবনকে উপলব্ধি করার চেষ্টা করেছেন, এবং তাই তিনি তার সাথে বাস্তবতা এবং কল্পনা মিলিয়ে তিনি তার সাহিত্য যতদূর পেরেছেন রচনা করেছেন। যে কারণে সাধারণ শ্রেণীর মানুষের, এই খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জীবন কাহিনী তার রচনায় অকৃত্রিমভাবে সেভাবে উঠে আসেনি। এই অপূর্ণতার কথা রবীন্দ্রনাথ অকপটে স্বীকার করেছেন। তাই তিনি এমন একজন কবিকে প্রত্যাশা করেছেন যে কবি ওই সাধারণ শ্রেণীর অশ্রুত, অজ্ঞাত, তারপরে ব্রাত্যজন, যে সাধারণ শ্রেণী, কৃষক, তারপরে জেলে, তাঁতি, এই শ্রেণীর মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হতে পারবে যে কবি, বা হতে পেরেছেন যে কবি, বা তাদের মধ্য থেকে বেরিয়ে আসবে এমন একজন কবি যার কথায় এবং কাজে সত্যতা থাকবে, তাদের জীবনের, ওই কৃষক কুলের, ওই তাঁতি, ওই জেলে, তাদের জীবনের যে না বলা কথাগুলো, সেই কথাগুলোকে এই কবি বলতে পারবেন। যে কবি বলতে পারবেন, সেই রকম একজন কবির বাণী শোনার জন্য রবীন্দ্রনাথ কান পেতে বসে আছেন। আর তিনি বলেছেন, যা প্রকাশ করবে সেটা যেন ভঙ্গি দিয়েই চোখ ভোলায় না, সেটা যেন সত্য হয়। কারণ সাহিত্যের ভঙ্গি দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি, সেটা ভালো নয়, ভালো নয়, নকল সে শৌখিন মজদুরি। এই কথা রবীন্দ্রনাথ বলেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা কবিতার মূল ভাবটা, বইয়ে কি লিখেছে আমি যা বলেছি এর সাথে মিলিয়ে তোমাদেরকে আরেকটু বলে দিচ্ছি। দেখো তোমরা, ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের কাব্যগ্রন্থের 10 সংখ্যক কবিতা। কবির মৃত্যুর মাত্র 4 মাস আগে 1348 বঙ্গাব্দের 1 বৈশাখ জন্মদিনে কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। 1347 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যা প্রবাসীতে কবিতাটি ঐকতান নামে প্রথম প্রকাশিত হয়। ঐকতান অশীতিপর স্থিতপ্রজ্ঞ কবির আত্মসমালোচনা, কবি হিসেবে নিজের অপূর্ণতা স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি। দীর্ঘ জীবন পরিক্রমণের শেষ প্রান্তে পৌঁছে স্থিতপ্রজ্ঞ রবীন্দ্রনাথ পেছন ফিরে তাকিয়ে সমগ্র জীবনের সাহিত্য সাধনার সাফল্য ও ব্যর্থতার হিসাব খুঁজেছেন ঐকতান কবিতায়। তিনি অকপটে নিজের সীমাবদ্ধতা ও অপূর্ণতার কথা ব্যক্ত করেছেন এখানে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কবি অনুভব করেছেন নিজের অকিঞ্চিৎকরতা ও ব্যর্থতার স্বরূপ। কবি বুঝতে পেরেছেন এই পৃথিবীর অনেক কিছুই তার অজানা ও অদেখা রয়ে গেছে। বিশ্বের বিশাল আয়োজনে তার মন জুড়ে ছিল কেবল ছোট একটি কোণ। জ্ঞানের দীনতার কারণেই নানা দেশের বিচিত্র অভিজ্ঞতা, বিভিন্ন গ্রন্থের চিত্রময় বর্ণনার বাণী কবি ভিক্ষালব্ধ ধনের মতো সযত্নে আহরণ করে নিজের কাব্যভাণ্ডার পূর্ণ করেছেন। তবু বিপুলায় পৃথিবীর সর্বত্র তিনি প্রবেশের দ্বার খুঁজে পাননি। চাষি খেতে হাল চাষ করে, তাঁতি তাঁত বনে, জেলে জাল ফেলে, এসব শ্রমজীবী মানুষের উপর ভর করে জীবন সংসারে গিয়ে চলে। কিন্তু কবি এসব হতদরিদ্র অপাঙ্ক্তেয় মানুষের কাছে থেকে অনেক দূরে সমাজের উচ্চ মঞ্চে আসন গ্রহণ করেছিলেন। সেখানকার সংকীর্ণ জানালা দিয়ে
যে জীবন ও জগৎকে তিনি প্রত্যক্ষ করেছেন তা ছিল খণ্ডিত তথা অপূর্ণ। ক্ষুদ্র জীবনের সঙ্গে বৃহত্তর মানব জীবনধারার ঐকতান সৃষ্টি না করতে পারলে শিল্পীর গানের পসরা তথা সৃষ্টি সম্ভার যে কৃত্রিম পণ্যে পরিণত হয় বা কৃত্রিমতায় পর্যবসিত হয় এবং তা ব্যর্থ হয়ে যায়, কবিতায় এই আত্মোপলব্ধির প্রকাশ করতে পারলে শিল্পীর গানের পসরা তথা সৃষ্টি সম্ভার যে কৃত্রিমতায় পর্যবসিত হয়ে ব্যর্থ হয়ে যায়, কবিতার এই আত্মোপলব্ধির প্রকাশ ঘটেছে কবির রচনায়। বলেছেন তিনি, তার কবিতা বিচিত্র পথে অগ্রসর হলেও জীবনের সকল স্তরে পৌঁছতে পারেনি। ফলে জীবন সায়াহ্নে কবি অনাগত ভবিষ্যতের সেই মৃত্তিকা সংলগ্ন মহৎ কবিরই আবির্ভাব প্রত্যাশা করেছেন, যিনি শ্রমজীবী মানুষের অংশীদার হয়ে সত্য ও কর্মের মধ্যে সৃষ্টি করবেন আত্মীয়তার বন্ধন। ঐকতান কবিতায় যুগপৎ কবির নিজের এবং তার সমকালীন বাংলা কবিতার বিষয়গত সীমাবদ্ধতার দিক উন্মোচিত হয়েছে। মূলত এই কবিতায় তিনি এটাও বোঝাতে চেয়েছেন যে সাধারণ ব্রাত্যজন, যারা অপ্রান্তে উপেক্ষিত, সাধারণ খেটে খাওয়া মানুষ, জেলে, তাঁতি, কৃষক, এদের জীবনের কথা সাহিত্যে খুব বেশি উঠে আসেনি। আর তাই সাহিত্যের ওই জায়গাটি ঊষর মরুভূমির মতো রয়ে গেছে। তাই নতুন কোনো একজন কবিকে ওই সাধারণ শ্রেণীর মানুষের জীবনবোধ এবং সাধারণ শ্রেণীর মানুষের মনের না বলা কথাগুলোকে যারা প্রকাশ করতে পারবেন, যে কবি, সেরকম একজন কবির প্রত্যাশা করেছেন, যার মাধ্যমে সাহিত্যের এই নিরানন্দ ঊষর মরুভূমিতে সাহিত্য রসে ভরিয়ে দেবে, সাহিত্য রসে ভিজিয়ে দেবে এবং পরিপূর্ণতা এনে দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে কবিতাটির প্রতিটি লাইন ব্যাখ্যা করে আমরা তোমাদের পড়িয়ে দেব। আজ এ পর্যন্তই। ভালো থেকো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুস্থ থেকো। এই করোনার মধ্যে তোমরা সব সময় নিজেদের দিকে খেয়াল রাখবে, অন্যদের দিকে খেয়াল রাখবে। মাস্ক পরে বাইরে বের হবে, সাবান দিয়ে হাত ধোবে 20 সেকেন্ড সময় ধরে, এগুলো অবশ্যই খেয়াল করবে। ধন্যবাদ।